দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি সন্ধ্যায় স্মার্ট থটস অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই। আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে চাইব, যে আমরা জানি যে গেল ১.৫ দশক ধরে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের যে অবকাঠামোগত দিক বদলে যাচ্ছে নানা পর্যায়ে। আমরা হয়তো বড় বড় টেলিভিশনগুলো সেগুলোর একটু দেখানোর চেষ্টা করি এবং কখনো আবার সেটি দেখাইও না আমরা। কিন্তু এই কাজটি নিরবিচ্ছিন্নভাবে একদম তারুণ্যের প্রতীক। আমরা যাদেরকে নিয়ে আজকে কথা বলবো, আপলিফট বাংলাদেশ একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যারা কাজ করছেন এবং যারা স্বপ্ন দেখেন কিংবা যারা এই বদলে যাওয়া বাংলাদেশটিকে আমাদের সামনে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে দেখান, এরকম দুজনকে একটু পরিচয় করিয়ে দিতে চাইব। আমাদের সাথে যুক্ত হয়েছি বা আমরা যুক্ত হচ্ছি আপলিফট বাংলাদেশ সিইও এবং প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম রোবেল। রোবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের আরেকজন প্রতিষ্ঠাতা আশিকুল খান, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আরেকটু ভূমিকা দিতে হবে, অর্থাৎ আমরা যে ধরনের মেগা প্রকল্পগুলো এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে, প্রত্যেকটি পাখির চোখে দেখতে কেমন সেটি তারা একেবারে নিজেদের উদ্যোগে, নিজেদের উদ্যোগে সেগুলোকে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকেন। আমি আজকের অনুষ্ঠানে আরিফুল ইসলাম রোবেল আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে পাখির চোখে বাংলাদেশের বদলে যাওয়ার চিত্র, এটি আপনারা প্রায়শই ধারণ করেন এবং ধারণ করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখান। আমরা যখন কথা বলছি তখনও আমরা কিছু ফুটেজ দেখাচ্ছি আপনাদের ধারণ করা। এই যে আইডিয়াটি কি করে এলো, বা এই যে এত বড় বড় কাজ আপনারা দেখাচ্ছেন, সেটি কি মনে করে আপনারা দেখান? আরিফ, কি যুক্ত করবেন? আহ, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আহ, যখন আমাদের শুরু আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে, তখন আমরা প্রথমে তখন একটা ট্রেন্ডি ব্যাপার ছিল যে মোটো ব্লগিং বা লাইফস্টাইল ব্লগিং। তো আমাদের শুরুটা কিন্তু ওভাবেই ছিল, কিন্তু এট দ্য সেম টাইম আমরা তখন হচ্ছে যখন টিভির পর্দাতে দেখতাম যে আমাদের অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে প্রপার কোনো ইনফরমেশন পাচ্ছি না বা প্রপার ভাবে সেগুলো দেখানো হচ্ছে না। আর ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্পগুলোতে হয়তো নানা ধরনের সমালোচনা নিয়ে হচ্ছে সেই নিউজ গুলো আমাদের সামনে আসে। কিন্তু আমাদের তখন মাথায় আসলো যে আমরা এই জিনিসটাকে এর পিছনে তো পজিটিভ একটা গল্প আছে, যেমন মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। এটা সুফল কিন্তু মানুষ পাচ্ছে, যত সমালোচনা হোক না কেন। তো আমরা ওই সময়টাই মনে করলাম যে এটার যে আসলে একটা পজিটিভ ওয়ে আছে বা পজিটিভ দিক আছে, এই জিনিসটাই আমরা সবার কাছে তুলে ধরি। এবং তখন আরো একটা জিনিস আমাদের মাথায় আসলো, আমরা যদি এই জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করি, ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি, তাহলে এটা একটা সময় আর্কাইভ হিসেবে যেমন আজ থেকে 10 থেকে 20 বছর, 25 বছর, 100 বছর পর যদি আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুক পেজ যদি থেকে থাকে, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এই যে এখন যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু ওই সময়টাতে দেখতে পারবে যে আসলে এই মেট্রো রেলের জন্মটা কিভাবে হলো, এই পদ্মা সেতু এটা আসলে কিভাবে আজকের এই যে আমাদের দক্ষিণাঞ্চল গোটা বাংলাদেশকে যে বদলে দিয়েছে, এই বদলে যাওয়ার গল্পটা সূচনাটা কিভাবে হবে। তো এই সবকিছু মাথায় যখন আসলো, তখন আমরা দুই ভাই আমরা দুজনে চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এটা পজিটিভ ওয়েতে কিভাবে দিয়ে আসতে পারি। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আপলিফট বাংলাদেশের মাধ্যমে এই যে প্রতিটা প্রকল্প দেশের ভিতরে যেগুলো হচ্ছে, প্রতিটা জেলায়, প্রতিটা শহরে আমরা এগুলো ঘুরে ঘুরে আমরা ফিজিক্যালি সেখানে যাব, গিয়ে নিজ চোখে দেখবো, এবং আমরা যে জিনিসটা আমাদের চোখে দেখবো ঠিক ওই জিনিসটাই সবার কাছে আমরা প্রেজেন্ট করব। এভাবেই আসলে আমাদের পথ চলা। তা রোবেল, আপনি শুরুতে যেমনটা বলছিলেন আমাকে, যে আপনার সঙ্গে যখন আমি কথা বলছিলাম এই অনুষ্ঠানের প্রস্তাবনা নিয়ে, যখন কথা হচ্ছিল, তখন কিন্তু আপনি বলছিলেন যে বিশেষ করে আমরা এই মেগা প্রকল্পগুলো নিয়ে নানা ধরনের মেইন স্ট্রিম গণমাধ্যমে নেতিবাচক খবরগুলি বেশি দেখে অভ্যস্ত। কিন্তু অদ্ভুত একটি ব্যাপার যে এই ১.৫ দশক ধরে বাংলাদেশের অবকাঠামোগত দিকে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে, সেটা পাখির চোখে দেখার অভিজ্ঞতা কিন্তু অনেক বড় একটি বিষয়। আবার আপনারা সে সমস্ত প্রকল্পগুলোতে যাচ্ছেন, যে দেখছেন, ফিজিক্যালি উপস্থিত হয়ে সেগুলো ধারণ করছেন, এটাও কিন্তু বিচিত্র একটি অভিজ্ঞতা। আমি সেই অভিজ্ঞতাটা
আপনার কাছ থেকে মজার কোনো অভিজ্ঞতা আছে কোনো প্রকল্প এরকম ধারণ করতে গিয়ে, সেটি একটু শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আবারও আপনার কাছ থেকে শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট থটস অনুষ্ঠান থেকে। আমরা কথা বলছি বদলে যাওয়া ১.৫ দশকের ছবি পাখির চোখে দেখা, আপলিফ বাংলাদেশ, যারা সেগুলো ধারণ করেন। বড় বড় মেগা প্রকল্প তো বটেই, এবং অনেক কিছুই। আরিফুল ইসলাম রুবেল, আবারও আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব যে এই যে কর্মকাণ্ডগুলো আপনারা তুলে ধরেন, এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাদেরকে যেতে হয়, এবং সাধারণত এগুলো কিভাবে ধারণ করেন, সেই অভিজ্ঞতা বা সেগুলো ধারণ করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা কি যুক্ত করবেন রুবেল? এখানে যদি মজার কথা বলি, আসলে মজার থেকে বেশি কি হয়, আমাদেরকে যেহেতু আমাদেরকে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো কভার করতে হলে আমাদেরকে বেশ অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হয়। তো সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল যখন হচ্ছে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের প্রথম যেদিন হচ্ছে ট্রায়াল হয় সেদিন। তো ওই দিন হচ্ছে কথা ছিল যে মাওয়া স্টেশনে ট্রেন দাঁড়াবে, এরপরে হচ্ছে পদ্মা সেতু অতিক্রম করবে, দেন হচ্ছে ওই পারে চলে যাবে। তো আমরা যখন হচ্ছে ড্রোন নিয়ে ওয়েট করছিলাম পদ্মার যে মাওয়া প্রান্তে, তখন আমরা যখন ড্রোন ফ্লাই করেছি দেখলাম যে পদ্মার মাওয়া স্টেশনে হচ্ছে ট্রেনটা থামেনি, না থেমে সে সেতু অতিক্রম করছে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা হচ্ছে ট্রেনটাকে একদম ভাঙা পর্যন্ত এটাকে চেস করব। তো আমরা যেহেতু পদ্মা সেতুতে একটা লিমিটেশন দেয়া থাকে, যে আমরা পদ্মা সেতুর যে নিয়ম কানুন আছে সেটা পার হয়ে যাই। এরপরে আমরা প্রায় আহ ভাঙা পর্যন্ত সেই ট্রেনটাকে চেস করি। আমাদের ড্রোন প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে চলে। আমি হচ্ছে বাইক রাইড করছিলাম, আর পেছন থেকে আমার ছোট ভাই, সে হচ্ছে ড্রোনটাকে অপারেট করছিল। তো এই যে একটা মজার ব্যাপার, শুধু যে ব্যাপার যে আমাদের দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেন, এবং আমরা সেটাকে চেস করছি। আমরা সেদিন এসে ওইটাকে করে সবার সামনে প্রেজেন্ট করছি। এবং এই যে মানে উচ্ছ্বাসিত যে একটা ব্যাপার, মানে ট্রেনটাকে আমাকে দেখতেই হবে, দেখাতেই হবে। পুরো বিশ্ব এটার জন্য তাকিয়ে আছে, কারণ আমি যে ওয়েতে দেখাবো, আমি যে ওয়েতে প্রেজেন্ট করব, সেটা আমি নিউজ মিডিয়া দেখতে পারবেন। জি, নিউজ আমি মিডিয়াতে আমি আমাদের সঙ্গে আশিকুর খান আছেন, এবং এই প্রতিষ্ঠানেরই আরেকজন। আশিকুর, এই সমস্ত মেগা প্রকল্পগুলোতে ধারণ করতে গিয়ে বা ড্রোন উড়াতে গেলে কিংবা সেটা অপারেট করতে গেলে এক ধরনের অনুমতির যেমন একটা ব্যাপার থাকে, আবার একটা ঝুঁকি, আবার একটা চ্যালেঞ্জ, যেমনটা রুবেল বলছিলেন যে মোটরসাইকেল চালাচ্ছিল, পিছনে বসে আপনি ড্রোন অপারেট করছিলেন। তো সব কিছু মিলে যখন একটা ভালো ফুটেজ পাওয়া যায়, পাখির চোখে দেখা যায়, আবার অনেক প্রবাসী ভাই আছেন যারা বিদেশে থাকেন, শ্রমিক পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু অনেকাংশে আমাদেরকে অনুরোধ করেন যে আপনাদের টেলিভিশনে, আপনাদের চ্যানেলগুলোতে আপনারা এই ধরনের ছবি দেখাতে পারেন না। তখন কিন্তু আমরাও মনে করি যে সেগুলোর সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার একটা চেষ্টা নীরবে নিভৃতিতে আপনারা করছেন। সব কিছু মিলে কি যুক্ত করবেন আশিকুর খান? জি, ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের পথ চলা থেকে প্রায় 4টি বছর হবে। তো এই এতদিনের পথ চলার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমনটা এই আমাদের এই ডেভেলপমেন্ট ব্লগ সেক্টরটাতে আমরা আহ, একটা ডাইমেনশন তৈরি করতে পেরেছি, যেটা আসলে পাখির চোখে দেখা। এটা হয়তো অনেকেই হয়তো আগে জানতো না যে বাংলাদেশটাকে উপর থেকে দেখতেও যে এতটা সুন্দর লাগতে পারে। এটা আসলে আমরা অনেকটাই মানে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আপনি বাংলাদেশের মাধ্যমে। তো এই বাংলাদেশে যেহেতু একটা ছোট একটি দেশ, তো এখানে অনেক কিছু বাইন্ডিং থাকতে পারে, বাইন্ডিং আছে বা রুলস এন্ড রেগুলেশন আছে ড্রোন উড়ানোর ক্ষেত্রে। যেহেতু এটা একটা নন ওয়েস্টার্ন কান্ট্রি, তো আমাদের সবকিছু আহ, দিক নির্দেশনা মেনে, আমাদের যেহেতু আমরা কোনো গণমাধ্যমও না, মেইন স্ট্রিম মিডিয়াও না, তো আমরা যেহেতু একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানে সমস্যার সম্মুখীন হতে হয়।
তো এরপরও আমরা চেষ্টা করি সরকারি যত নীতিমালা আছে, তারপর বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মেনে আহ, তারপর আমরা যে মানে ভিডিওটা ধারণ করার চেষ্টা করি। জি, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আরিফুল ইসলাম রুবেল রয়েছেন। রুবেল, আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে এই পর্যন্ত কত ঘন্টার ফুটেজ আপনারা ধারণ করেছেন, বা পাখির চোখে বাংলাদেশকে দেখা বা আপলোড বাংলাদেশ যে নামেই আপনাদেরকে ডাকা হয় না কেন, কিন্তু এটা তো অত্যন্ত যত্নের সঙ্গে ভালোবেসেই কিন্তু এই কাজগুলো করেন। তো এই কাজ করার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা আসলে কিভাবে কাজ করে, আর মানুষের কাছ থেকে কেমন সাড়া পান? আবারও ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে একটু শুনবো। নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু স্মার্ট থটস অনুষ্ঠান থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি বদলে যাওয়া দেশের ছবি। বিশেষ করে আরিফুল ইসলাম রুবেল, আপনার কাছে প্রশ্ন রাখাই ছিল যে বিষয়টি কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভালোবেসে করতে হয়, বা এই কাজের প্রেরণাটাই বা কীভাবে আসে? কত ঘন্টা আপনাদের হাতে ফুটেজ, বা ভবিষ্যৎ পরিকল্পনায় কি কি যুক্ত করবেন রুবেল? আহ প্রথমত হচ্ছে ছোট থেকেই আমার ভেতরে বা আমার ভাইয়ের ভেতরে একটা দেশপ্রেম কাজ করে, কারণ আমার বাবা হচ্ছে সেনাবাহিনীতে ছিল। তো সেই হিসেবে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর যে দেশের প্রতি যে মায়া বা যে ত্যাগ থাকে তাদের। তো আমার পরিবার থেকে আমরা সেই ব্যাপারটা শিখেছি ছোট থেকে। আমরা সবসময় আমার বাবা শিক্ষা দিয়েছেন যে দেশের প্রতি আলাদা করে একটা প্রেম থাকতে হবে। তো সেই প্রেমটাই আসলে ধীরে ধীরে জাগ্রত হয়েছে। তো একটা সময় যখন দেখলাম যে না, আসলে আমার দিক থেকে আমার ইন থেকে এই ভালোবাসার কিছুটা বহিঃপ্রকাশ করার সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে, যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করে দেশপ্রেমটাকে আসলে প্রকাশ করার সুযোগ আছে। সেখান থেকেই আসলে আমরা এই ব্যাপারগুলো করছি। এবং এখন পর্যন্ত প্রায় আমরা 1000-এর উপরে ডেভেলপমেন্ট যে সেক্টরের ভিডিও সেগুলো পাবলিশ করেছি, এবং আমরা চেষ্টা করি প্রতি মাসে প্রতিটা যে আছে প্রজেক্ট রয়েছে সেগুলোর যে আপডেট থাকে সেই আপডেট গুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এটা করতে যে খরচ হয়, মানে সেই ব্যয়ভারটা কিভাবে নির্বাহ করেন? আহ, যেমন শুরুর দিকে আপনি হয়তো জেনে থাকবেন যে ফেসবুক বা ইউটিউব এটা শুরুতেই কিন্তু এখান থেকে কোনো আর্নিং এর সিস্টেম থাকে না। তো আমি হচ্ছে প্রফেশনে ছিলাম, সেই প্রফেশন থেকে হচ্ছে স্যালারির একটা অংশ আমি এটার জন্য ব্যয় ব্যয় করতাম। এটার জন্য যে গ্যাজেট দরকার হয় সেই গ্যাজেট গুলোর পিছনে বা একটা পিসি বিল্ড করতে হয়। আপনি জেনে থাকবেন যে হাই পারফরমেন্সের পিসি গুলো ছাড়া আসলে এডিটের কাজগুলো করা সম্ভব হয় না। তো সেখান থেকে আমি অল্প অল্প খরচ বাঁচিয়ে তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমি ইনভেস্ট করতাম। আহ, এরপরে হচ্ছে আমার যখন ফেসবুক বা ইউটিউব থেকে একটা আর্নিং আসা শুরু করে, কিন্তু সেটা দিয়ে আমি হয়তো ঢাকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কভার করতে পারতাম। কিন্তু আমাদের যেমন চিটাগাং এ বিশাল এক ডেভেলপমেন্ট হচ্ছে, চট্টগ্রামে কক্সবাজারে হচ্ছে, রংপুরে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো একটা সময় গিয়ে আমি ফিল করলাম যে না, আসলে আমার এখান থেকে হচ্ছে না। তখন আমি স্পন্সর খোঁজা শুরু করলাম। যেমন অন্য অন্য যে আমি যদি ব্লগ গুলো দেখি, যেমন ফুড ব্লগ, লাইফস্টাইল ব্লগ বা মোটো ব্লগ, বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, তাদের পেছনে কিন্তু আসলে ব্র্যান্ড গুলো প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে, তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয় না। কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট ব্লগ সেক্টরটা হচ্ছে একদমই বাংলাদেশের জন্য নতুন। এই জন্য বিভিন্ন যে বড় বড় কোম্পানি বা ব্র্যান্ড গুলো রয়েছে তারা এই দিকটাতে তাদের ফোকাস কম। তো আমরা তখন নিজেদের থেকে হচ্ছে তাদেরকে রিচ করার চেষ্টা করি। তো আমাদের হুম। তো মানে এটা যখন করলেন, বা সেই ধারাবাহিকতায় অনেক বিচিত্র অভিজ্ঞতা। তো সেই ধারাবাহিকতায় যখন স্পন্সরের সঙ্গে কথা হলো, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার একটা সুযোগ থাকলো, আবার দিনের শেষে যে কথাটি আপনি বলছিলেন যে দেশপ্রেম, সেটিই হচ্ছে বড় কথা। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি রবেল? ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দুজনেরই ইচ্ছা। আমরা বাংলাদেশকে ডিফারেন্ট ওয়েতে সবার কাছে প্রেজেন্ট করতে চাই, এবং এই ইচ্ছাটা আরো বেশি জাগ্রত তখনই হয় যখন আমরা বাংলাদেশ লিখে গুগলে সার্চ করি, তখন কিন্তু পুরান ঢাকা দেখা যায়।
বা যানজটে শহর দেখা যায়। ইভেন যখন বিদেশি কোনো ব্লগার আমাদের দেশে আসে, তখন কিন্তু তারা সেই পুরান ঢাকাতে চলে যায়, তারা সেই যানজটের শহরগুলোই দেখে। কিন্তু আমাদের যে এই যে সেক্টরটা এত ডেভেলপ হচ্ছে, আমরা যদি কুড়িলের দিকে তাকাই, এখানে যদি আপনি পাখির চোখে দেখেন, কিংবা আপনি যদি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে করেই যদি আপনি একটু ট্রাভেল করেন, তাহলে কিন্তু আপনার ধারণাটা পাল্টে যাবে। এবং আপনি যদি একটু মেট্রো রেলে উঠে একটু ট্রাভেল করেন, তাহলে দেখবেন যে মিরপুরের সেই যানজট, সেটি কিন্তু আপনাকে আর ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসতে পারছে না। তো আমি এইভাবেই করে সবাইকে দেখাতে চাই যে না, আমাদের এত এত সমস্যার ভিতরেও আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে এবং এত সব পজিটিভ দিকগুলো যোগ হচ্ছে, এইগুলো আপনারা দেখুন। এবং আমাদের ইচ্ছে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আমরা সবাইকে এই ব্যাপারগুলো দেখাতে চাই, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই ব্যাপারগুলো ফিল করতে পারে, তারা যাতে এসেই ভাবে যে না, মেট্রো রেল আমি তো পেয়েছি, আমি তো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, বাট এটার পেছনের যে সংগ্রাম, এটা যে কিভাবে হলো, এই ব্যাপারগুলো যাতে তারা জানে, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে। যেমনটা বলছিলেন যে সেই প্ল্যাটফর্মটা তৈরি করছে, একটা আর্কাইভাল ভ্যালু তো রয়েছেই, এবং বিশ্বব্যাপী বাংলাদেশের পাখির চোখে দেখার একটা নতুন যে অভিজ্ঞতা সেটি তো থাকলোই। সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক কিছু করার আইডিয়া আছে। সেই আইডিয়াগুলো কি আসলে? ভবিষ্যতে আমি যেটা উল্লেখ করছি বারবার, যেটা হচ্ছে যে ডিফারেন্ট ওয়েতে তো আমি প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই সাথে আমি হচ্ছে আরো কিছু আবেদন রয়েছে, যেহেতু আজকে আপনার সাথে আমাদের কথা বলার সুযোগ হচ্ছে। যেমন আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর এবং আমরা কোনো মেইন স্ট্রিম মিডিয়া না, সেক্ষেত্রে পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য আমরা চাচ্ছি বড় বড় ব্র্যান্ডগুলো যদি এগিয়ে আসে, এবং প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে ভিডিও করার জন্য কিন্তু পারমিশন লাগে, সেই পারমিশন গুলো কিন্তু আমরা সহজে পাই না। তো আপনার মাধ্যমে আমাদের আবেদন থাকবে, যাতে করে আমাদের এই বাংলাদেশকে আমরা ফিউচারে যেহেতু আরো সবার কাছে মেলে ধরতে চাচ্ছি, সেক্ষেত্রে এই পারমিশন গুলো যাতে পাওয়াটা ইজি হয়ে যায় আমাদের মতো ক্রিয়েটরদের জন্য, সেই ব্যাপারগুলো যাতে কর্তৃপক্ষ একটু বিশেষ নজরদারিতে রাখেন। জি, এটা একটা বড় ব্যাপার যে আসলে অনুমতিটা যদি একটু সহজ করে দেওয়া যায়, কারণ আমাদের সবারই উদ্দেশ্য যে একটা গভীর দেশপ্রেম থেকেই কিন্তু সেটি করা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশিকুর, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, কোনো মজার অভিজ্ঞতা বা ভবিষ্যৎ পরিকল্পনাই বা আসলে কি সেই ধারাবাহিকতায় বা এমন কিছু ঘটনা যেটা আপনি বলতে চান, কি যুক্ত করবেন আশিকুর? তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আগে পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো সম্পর্কে মানুষের এত আগ্রহ দেখতাম না। ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি, আর আমরা প্রতিটা প্রজেক্টে যাওয়ার পর আমার নিজেরই একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে আমি সে সম্পর্কে জানতে পারতেছি। যেটা আমার আগে বই পড়ে জানতে হতো, সেটা আমি এখন নিজে মানে নিজের চোখে দেখে জানতে পারতেছি, যেটা অনেকটা আমাকে নলেজটা গেইন করতে আরো সাহায্য করতেছে, যেটা একটা পরবর্তী লাইফে আমার হয়তো অনেক কাজে দিবে স্টুডেন্ট থাকা অবস্থায়। আর আমাদের এই ভিডিও গুলো দেখে অনেকে হয়তো নলেজ গেইন করতে পারে অনেকটা। ইনফরমেটিভ ভিডিওর মধ্যে আমাদেরটা পড়ে, ব্লগ ব্লগ চ্যানেল হলেও অনেকে এটা বিসিএস এর কাজে কাজে দিবে এই ধারণাগুলো, যে বাংলাদেশের কতগুলো কাজ চলতেছে বা ইন ফিউচার কি কি মেগা প্রজেক্ট আসতেছে। আসলে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে, কখনো ভালো অভিজ্ঞতা হয়, কখনো খারাপ অভিজ্ঞতা। তবে আমাদের ক্ষেত্রে সবসময় ভালো অভিজ্ঞতাটাই বেশি, মানুষের অ্যাপ্রিসিয়েশনটা আমরা বেশি পেয়েছি সবার কাছ থেকে। যখনই কোথাও গিয়েছি সবাই বলেছে আপনাদের ভিডিও ভালো হয়, আপনাদেরকে রেগুলার ফলো করি, যে জিনিসটা ভালো লাগে আসলে। এত বা ছোট একটা আমি ক্রিয়েটর আমার হিসেবে কথাই জিনিসটা খুব ভালো লাগে। বলতে চাইবো যে আমি কিন্তু দেখে ভিডিও ভালো ছিল বলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি, এবং তারপরেই কিন্তু আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা একেবারে শেষ করব। আরিফুল ইসলাম রুবেল, শেষ কথা কি যুক্ত হবে, কি বলবেন শেষ কথায়? আহ আমরা বেশি বেশি করে গাছ লাগাই, কারণ এখন প্রচন্ড তাপদাহ চলছে। দেশের যে প্রান্তরেই যাই না কেন, সেখানেই দেখি যে আসলে সবাই গাছগুলো কেটে ফেলছে। তো প্রয়োজনে গাছ কাটতে হবে, কিন্তু আমরা যদি একটি গাছ কাটি, সেক্ষেত্রে আমরা যেন বাড়ির আঙিনায় বা আমাদের যেখানে একটু জমি থাকবে, সেখানে যেন আমরা বেশি করে গাছ লাগাই। সামনে আর হয়তো 1-2 মাস পরেই হয়তো বর্ষা, গাছ লাগানোর সিজন চলে আসবে। তো আপনি আপনার পরিবেশ ঠান্ডা রাখতে আপনিও অবদান রাখুন, বেশি বেশি করে গাছ লাগান, এবং আমাদের চারপাশ আমরা যেন পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই দেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরিফুল ইসলাম রুবেল এবং আশিকুর খান, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই, এবং ধন্যবাদ জানাতে চাই যে নীরবে নিভৃতে
অসাধারণ একটি ভালো কাজ আপনারা করছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদেরকেও জানিয়ে রাখবো, রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় এই স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।